জানতে চাওয়া, সঠিক পথ দেখানো, ভুল ধরিয়ে দেওয়া, সমাজে পরিচিত মুখোশধারী বুদ্ধিজীবীদের মুখোশ খুলে দেওয়া, প্রশ্ন করা, এটাই ছিল তার অপরাধ। এটাই ছিল তখনকার দিনে তার সবচেয়ে বড় শত্রু, যিনি বলেছিলেন, আজীবন যখন নিয়ম মেনে চলেছি, তো আজ কেন আমি মৃত্যুতে আইন অমান্য করব? এইগুলোই তার মৃত্যুর কারণ। নমস্কার সকলকে, ধনঞ্জয় শর্মা, এপিজে আব্দুল কালাম স্যার এমএফআই এবং ব্যাংকিং তাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মানুষের চিন্তাধারা যে কি শিখাতে পারে, জ্ঞান অসীম সমুদ্র, তাকে পরাস্ত করা যায় না, দমন করা যায় না। কয়লা কোণের মধ্যে হীরার টুকরো যেমন জলজল করে, জ্ঞান নামক জিনিসটা ঠিক তাই। তার বাস্তব উদাহরণ বিখ্যাত দার্শনিক সক্রেটিস। আজ আমি আপনাদের সামনে এই মহান মানুষের কথা বলবো, যে মানুষটা এতটা জ্ঞানী হওয়া সত্ত্বেও দেখে তখনকার সমাজ, তখনকার রাজা যাদের স্বার্থে আঘাত লেগেছিল, এই মানুষটা তাদেরকে সঠিক পথ দেখেছিল এবং প্রশ্নবিদ্ধ করেছিল বলে এই মানুষটাকে তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। এথেন্সের সন্তান বলা হয়। এই মহাজ্ঞানী ব্যক্তিও রাজনীতির শিকার হয়েছিল। কথাই বলে 10 চক্ষে ভগবান ভূত। আর সক্রেটিসের ক্ষেত্রে ঠিক এই অবস্থায় হয়েছিল, কারণ তখনকার দিনে এই মহান মানুষকে উপলব্ধি করার মতন কোনো মানুষ ছিল না। যারা সক্রেটিসের জ্ঞান যারা উপলব্ধি করেছিল, তখন এই বুদ্ধিমান নামক যে তৃণভোজী মানুষগুলো ছিল, এই মানুষগুলো কেবলমাত্র রাজনীতির স্বীকার করেছিল। মহাজ্ঞানী সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর হবে সন্ধ্যায়। তাই তার পরিবারের লোক এবং তার শিষ্যরা কারাগারের অন্ধকার ঘরের মধ্যে সক্রেটিসের চারপাশে বসেছিল। প্রধান কারারক্ষীও এলো। এই প্রধান কারারক্ষীরও চোখের জল এবং তার চোখের জলের মাধ্যমে সক্রেটিসকে বিদায় জানালেন। হায় রে, কি অদ্ভুত শাস্তি! যে মরবে সে ধীর ধীর ও শান্ত, আর যে মারবে তার নাকি চোখে জল। কারাগারের প্রধান বলেছিলেন, এথেন্সের হে মহান সন্তান, আপনি আমায় অভিশাপ দিবেন না, আমি আমার দায়িত্ব পালন করছি মাত্র। এত বছর যাবৎ আমি কারাগারে কাজ করছি, কিন্তু আপনার মতন জ্ঞানী লোক আমি দেখিনি। কারণ সক্রেটিস যে সময় কারাগারে বন্দী ছিল, তার জ্ঞানের মুগ্ধতা কারারক্ষীরাও এতটা বেশি হয়েছিল যে তাকে পালাতে বলেছিল, কিন্তু সক্রেটিস যায়নি। তিনি বলেছিলেন যে জীবিত অবস্থায় যখন আমি আমার দেশের আইনকে মেনেছি, মৃত্যু সময়ে যে আমি তা অমান্য কেন করব? দিনে সক্রেটিসের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে দেবতাদের প্রতি ভিন্ন মত তিনি পোষণ করেছেন, তরুণদের বিপদগামী তিনি করেছেন, রাষ্ট্রবিরোধী বিভিন্ন যে কার্যকলাপ তাতে তিনি উৎসাহ দিয়েছেন। এই মহান মানুষের বিচার ব্যবস্থা বসেছিল খোলা মাঠে, যেখানে 500 জনের মতন জ্ঞানী মানুষ ছিল, যারা এর অর্থাৎ সক্রেটিসের বিচার করেছিল। এরা বেশিরভাগ ছিল তখনকার গ্রীসের যে রাজা, তার অনুগত। তারা চাইছিল হিতে বিপরীতে যে কোনো উপায়ে সক্রেটিসের মৃত্যুদণ্ড ধার্য করা, আর এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না তখনকার যারা বিচারক ছিল। হয়তো তবু সক্রেটিস বেঁচে যেত, কিন্তু যারা জ্ঞানী, যারা সঠিক ব্যক্তি হয়, তারা কখনো অনিয়মের কাছে মাথা নত করেনি।
তবু হয়তো সক্রেটিস বেঁচে যেত, কিন্তু কাঠ গোড়ায় দাঁড়িয়ে বিচারকের যে প্রশ্ন তিনি করেছিলেন তার উত্তর তখনকার দিনের পণ্ডিতদের কাছে ছিল না। সেই বিচারকরা এমনভাবে সক্রেটিস দ্বারা প্রশ্নে বিদ্ধ হয়েছিল যে তার উত্তরও তারা দিতে পারেনি। শেষমেশ হ্যামলক লোথার বিষপ পানে মৃত্যুর অর্ডার করা হয়। মৃত্যুর দিন সন্ধ্যায় জল্লাদ এলেন হ্যামলক বিষ নিয়ে এবং সক্রেটিসের হাতে দিলেন। তাকে বললেন, এই বিষের পুরো অংশটাই তোমাকে খেতে হবে, যাতে একটুকু ফোঁটাও নিচে না পড়ে, এবং খাওয়ার পর তুমি কন্টিনিউ পাচারি করবে যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে এই বিষক্রিয়া না হচ্ছে। সক্রেটিস তাই করেছিল এবং তার যখন শক্তি ছিল না সে শুয়েছিল এবং তার পরিবার এবং শিষ্যদের বলেছিল, তোমরা কোনোভাবে কান্নাকাটি করো না, কারণ আমাকে শান্তিতে মরতে দাও। এইভাবে এই মহান জ্ঞানী ব্যক্তির জীবন অধ্যায় শেষ হয়েছিল। কিন্তু মনে রাখুন, এই মহান ব্যক্তির অধ্যায় কিন্তু শেষ করা, কারণ জ্ঞানকে কখনো শূন্য করা যায়নি, কারণ প্রতিভাকে কখনো অপর কারুর দ্বারা নষ্ট করা যায় না, যেটা সক্রেটিসকে তখনকার দিনে করতে চেয়েছিল কিন্তু পারেনি। তার যে জ্ঞান তা পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক যদি বলা হয়, এই মহান মানুষটাকে বলা হয়। আশা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।